বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার আরো অভিযোগ। এবার হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ বিরূপাক্ষ বিশ্বাসের। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি। অভিযোগ মনোরোগ বিভাগের চিকিৎসক সোম শুভ্র চট্টোপাধ্যায়ের। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরো অভিযোগ, এবার হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি দিতেন বিরূপাক্ষ বিশ্বাস। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি বিরূপাক্ষ বিশ্বাসের। হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ। অভিযোগ মনোরোগ বিভাগের চিকিৎসক সোম শুভ্র চট্টোপাধ্যায়ের। আমার কাছে বিরূপ ফোন এসেছে ওই যে দেখুন কার জন্য স্যার? কারোর জন্য না স্যার, বিরূপ কারোর জন্য না। স্যার কি বলেছে? একটা প্রফেসর ভয় পেয়ে বলছে ফোন ছাড়িয়ে দাও। হ্যাঁ, তো আমাকে যদি বলে যে আমাকে এখানে থাকতে আমাকে মানে প্রাণে আপনি কালকে বলেছিলেন প্রিন্সিপাল অফিস থেকে ফোন এসেছিল, প্রিন্সিপাল অফিসের লোকজন ফোন করেছিল। প্রিন্সিপাল অফিসের লোকজনও ফোন করেছিল। মনোরোগ বিভাগের চিকিৎসক সোম শুভ্র চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরো অভিযোগ। হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি দিতেন বিরূপাক্ষ বিশ্বাস। মনোরোগ বিভাগের চিকিৎসক সোম শুভ্র চট্টোপাধ্যায়, তাকে হুমকি দেওয়া হতো এমনটাই অভিযোগ করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিরূপাক্ষ বিশ্বাস। হুমকি দিতেন এমনটাই জানা যাচ্ছে। হাসপাতালে তাকে থাকতে দেওয়া হবে না বলেই হুমকি বিরূপাক্ষের। আর হাসপাতালের কাউন্সেলিং মিটিং এর অভিযোগ চিকিৎসকের। আমি একটা দিনের ঘটনা ওখানে বলেছি, সেই দিনের ঘটনাটাই নানা রকম বলতো তো বটেই। মানে চাকরি করতে গেলে এগুলোকে শুনতে হয়। হ্যাঁ, এগুলো তো কিছু করার নেই। আমি কেন, অনেককেই শুনতে হয়। এগুলো চাকরির পার্ট বলেই আমরা ধরে নিই। ধৃত সঞ্জয় রায়ের মামলায় লেট সিবিআইর আইনজীবীর শুনানি শুরুর 49 মিনিট পরে কোর্টরুমে ঢোকেন। আর এই নিয়েই সিবিআই কে ভৎসনাও করেছেন বিচারক। এতেই প্রশ্ন, তাহলে কি আরজিকর মামলায় গা ছাড়া মনোভাব সিবিআই এর? শিয়ালদা কোর্টে আরজিকরের ধর্ষণ খুনের মামলা। ভার্চুয়ালি হাজির ধৃত সঞ্জয় রায়, কিন্তু সিবিআই এর আইনজীবীর দেখা নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারক। এও বলেন, তাহলে কি অভিযুক্তকে জামিন দিয়ে দেব? শুনানি শুরুর আধ ঘন্টা পরেও কোর্টরুমে ছিলেন না সিবিআই এর আইনজীবী। এ নিয়ে সিবিআই কে ভৎসনা করেন বিচারক। বলেন, সিবিআই এর তরফে চরম ল্যার্জি, খুবই দুর্ভাগ্যজনক। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। তারপর থেকে দেশ জুড়ে তোলপাড়, নানা জায়গায় প্রতিবাদের ঝড়। সবার দাবি দ্রুত শাস্তি চাই, আরজিকরের বিচার চাই। আরজিকরের ঘটনায় প্রথমে তদন্ত করছিল কলকাতা পুলিশ। তারা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সে এখন প্রেসিডেন্সি জেলে। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে যোগ দেয় সঞ্জয়। বিকেল 4:10 শুনানি শুরু হয়। আদালতে তখন হাজির তদন্তে যুক্ত সিবিআই এর অফিসার, কিন্তু সিবিআই এর আইনজীবীর দেখা নেই। ধৃত সঞ্জয়ের জামিনের আবেদন করেন আইনজীবী। ততক্ষণে 4:30 বেজে গিয়েছে। সিবিআই এর আইনজীবীর খোঁজ করেন বিচারক। সিবিআই অফিসারের কাছে জানতে চান, আপনাদের আইনজীবী কোথায়? ভার্চুয়াল শুনানি চলছে, আইনজীবী কোথায়? সিবিআই অফিসার বলেন, আইনজীবী আসছেন। বিচারক পাল্টা বলেন, ফোন করুন, 4:30 বেজে গিয়েছে, এখনো আসছেন, তাহলে কি অভিযুক্তকে জামিন দিয়ে দেবো? সিবিআই এর তরফে এটা চরম ল্যাথার্জি। ইটস ভেরি আনফরচুনেট। 10 মিনিট সময় দিচ্ছি, আইনজীবীকে ডেকে আনুন। শেষমেশ 4:57 শিয়ালদা কোর্টে পৌঁছন সিবিআই এর আইনজীবী। কোর্টরুমে ঢোকেন 4:59। শুনানি শুরুর 49 মিনিট পরে সঞ্জয় রায়ের জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। 20 সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আরজিকরের মতো ঘটনা, সারা দেশ তোলপাড়, আন্দোলন বিক্ষোভে সরগরম। আর এই মামলাতেই সিবিআই এর আইনজীবী 49 মিনিট লেট। এ নিয়ে ভৎসনা পর্যন্ত করেছেন বিচারক। এতেই প্রশ্ন, তাহলে কি আরজিকর মামলায় গা ছাড়া মনোভাব সিবিআই এর? সিবিআই এর পক্ষ থেকে যে গাফিলতি একটা দেখানো হলো, টাইমে ঢোকা, রিমান্ডের সময়ে যেটা হলো না, রিমান্ডটাকে ভালোভাবে পড়া এবং হিয়ারিং করা এটা খুব জরুরি। এবং অথরাইজড পার্সনরা কেউই উপস্থিত হলো না, বা এই কেসে যিনি পিপি উনিও হিয়ারিং করতে আসলেন না।
অন্য একজন পিপি এসে এই কাজটা করে দিয়ে গেলেন দায় সারাভাবে, সেই জন্যই কোর্টের এই অবজারভেশন ছিল। সঞ্জয় রায়কে কোর্টে প্রোডাকশন হচ্ছে আর সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার নেই এবং বিচারক বিরক্ত, ক্ষুব্ধ। তারা চাইছিলেন আরো সময়, আরো দেরি। এই সঞ্জয় রায় আরজি করের একমাত্র গ্রেফতার, যে গ্রেফতারটা করেছিল কলকাতা পুলিশ। তাহলে সিবিআই এর যে আজকে এই চূড়ান্ত একটা গাফিলতি লঘু করে দেখা, এটা নিয়ে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা কি বলবে? আমরা দেখে নেব, খোঁজ নিয়ে নেব। এখানে ব্যক্তি যদি কোনো প্রবলেম তৈরি করে কোথাও কোনো ব্যক্তি, তার জন্য আমরা সব দুটো চোখ খোলা রেখেছি, ওয়াচার, চিন্তার কোনো কারণ নেই। নিউজ 18 বাংলা। আরো চাপে সন্দীপ ঘোষ। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার তদন্তে নেমে পড়ল ইডি। হানা দিল সন্দীপের বেলেঘাটার বাড়ি এবং ক্যানিং এর ভিলায়। বেলেঘাটার বাড়ির গেটের বাইরে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় ইডিকে। তালা খোলার পর বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। নির্দোষ নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আর্থিক দুর্নীতি মামলায় গত 2রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিবিআই। এই মামলায় তার উপর আরো চাপ বাড়ল, কারণ সিবিআই এর পর এবার তদন্তে ইডি। এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ ইসিআইআর দায়ের করে শুক্রবার সকালে ময়দানে নেমে পড়েন ইডি আধিকারিকরা। হানা দেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। গত 25শে অগস্ট সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। গেটের বাইরে তাদের প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। শুক্রবারও সেই এক ছবি। সকাল তখন 6:30। সন্দীপের বাড়িতে পৌঁছে যান ইডির 5 আধিকারিক। গেটে তালা, শুরু হয় অপেক্ষা। সকাল 9:30 নাগাদ সেখানে পৌঁছন সন্দীপের স্ত্রী সঙ্গীতা। গেটের তালা খোলেন। প্রায় 3 ঘন্টা পর বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। শুরু করেন তল্লাশি। জানা গিয়েছে সন্দীপের ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট সহ নানা নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এটা আপনারাও বুঝতে পারছেন। কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে? তাহলে আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন, সেটা প্রকাশিত কাগজপত্র এখনো অবধি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে, আর আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিচ্ছু করেনি। হ্যাঁ, কিচ্ছু করেনি। সেটা আপনারাও ইভেন্টুয়ালি জানতে পারবেন। নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের শ্বশুর বাড়ি হুগলির চন্দননগরে। এখানকার পাদ্রিপাড়াতেও এদিন যান ইডি আধিকারিকরা। এই বাড়ির গেটেও তালা। স্থানীয়দের দাবি প্রায় 6 বছর এই বাড়িতে কেউ থাকেন না। শেষমেশ ফিরে যান ইডি আধিকারিকরা। এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ওনারা এখানে থাকেন? না, ওখানে থাকে। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম, ওই 6:30 7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিল, সিবিআই টিবিআই লোকফোক এসেছিল, ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল। এরপর এদিন দুপুরে সন্দীপের ক্যানিং এর ভিলাতে হানা দেয় ইডি। সঙ্গে নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। নিউজ 18 বাংলা। হরিপালে অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরী। বিডিও অফিস এলাকা থেকে উদ্ধার কিশোরী। অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরী। হরিপালে অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার। রানা, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? কিশোরীর পরিবারটি কি অভিযোগ করছেন? গতকাল রাত্রে 9টা নাগাদ হরিপাল থানা গোপীনগর যে মোড় এলাকায় একটি পাড়ার গলির মধ্যে এই ছিমুরের গোলাম মহিনীর ছাত্রী, নবম শ্রেণীর ছাত্রী, তার অর্ধনগ্ন অচৈতন্য অবস্থার রাস্তায় পড়েছিল। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হরিপাল থানার খবর দিলে পুলিশ নিয়ে যায়। ঘটনা যেটা জানা যাচ্ছে যে এই মেয়েটি গোলাম মহিনী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। গতকাল সে বাড়ি থেকে স্কুলেও গিয়েছিল, সে পড়তেও এসেছিল। সে প্রাইভেট টিউটরের কাছে পড়ার সময় কয়েকজন দুষ্কৃতী তাকে গাড়ি করে ফিরিয়ে নিয়ে চলে যায়।
তারপরেই ঘটনার পর তাকে ওই অবস্থা তাকে ঘটনার রাস্তা থেকে পুলিশ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু ঘটনা কাউকে গ্রেফতার করতে পারেনি, তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে কিন্তু আবার নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে সকাল থেকে, মানে হরিপালে বিভিন্ন মোড়ে মোড়ে ঘটনা তৈরি যেমন হচ্ছে। রানা, ইতিমধ্যে কি কিশোরীর মেডিকেল টেস্ট হয়েছে? গতকাল কিন্তু হরিপাল গ্রামীণ হাসপাতালে মানে ওই যে মানে নাবালিকা যে বালিকা তার কিন্তু তোমার মেডিকেল টেস্ট হয়েছে, কিন্তু তারপরেও আজকেও পুলিশ কিন্তু তাকে চন্দননগর পাঠাবে হাসপাতালে, সেখান থেকে তাকে আবার মেডিকেল করানো হবে। বেশ, ধন্যবাদ। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে, আমরা বাড়ির গলির দিকে। হ্যাঁ বাড়ির গলির দিকে। ওর স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল, বলছে আমার কি করে একটু নিজে মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমরা কিছু বুঝতে পারছি না। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার একটা গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে, আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে।